প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ থামাতে গোপনে একটি খসড়া পরিকল্পনা করেছেন আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা। সংবাদ মাধ্যম এক্সিওস তথ্য এনেছে। এই পরিকল্পনা অনুযায়ী কিয়েভকে মস্কোর কাছে তাদের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, কমাতে হবে নিজেদের সামরিক বাহিনীর আকার। তবে এমন পরিকল্পনার বিষয়ে অবগত না থাকার কথা জানিয়েছে মস্কো। গণমাধ্যম বলছে, খসড়া এই পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ক্রেমলিনের উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে পর্দার আড়ালে যোগাযোগ করে এই পরিকল্পনা করা হয়েছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোন করার কথা রয়েছে ইউক্রেন নেতা ভলোদিমির জেলেনস্কির। যুদ্ধ শেষ করতে করণীয় নিয়ে কথা বলবেন তিনি। নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানির সাথে অবশেষে বৈঠক করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, 21শে নভেম্বর ওভাল অফিসে মামদানির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন তিনি। নির্বাচনে জেতার পর ট্রাম্পের সঙ্গে এটি হবে মামদানির প্রথম বৈঠক। আসন্ন বৈঠক সম্পর্কে আজকেই এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মামদানি সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে আমি নিজের পরিকল্পনা উপস্থাপনের বড় একটা সুযোগ হিসেবে দেখছি। সাশ্রয়ী নিউ ইয়র্ক সিটি গড়ে তোলার জন্য সহায়ক কোনো কর্মকাণ্ডই আমি বাদ দেব না। বাংলাদেশ ভারত প্রসঙ্গ। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর বেশ বিপাকেই আছে ভারত। বিবিসি এ বিষয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে, ভারতের কাছে কিছু বন্ধুত্বপূর্ণ কৌশলগত দিক থেকে যেমন মূল্যবান, তেমনি এই রাজনৈতিক দায়ভারও অনেক বেশি। বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের সখ্য তেমন একটি বিষয়। ক্ষমতা থাকার 15 বছরে শেখ হাসিনা ভারতকে এমন কিছু দিয়েছেন যা নয়াদিল্লি তার দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সেগুলো হলো স্থিতিশীলতা, যোগাযোগ এবং চীনের পরিবর্তে ভারতের সঙ্গে নিজেদের স্বার্থ সমন্বয় করতে ইচ্ছুক এক প্রতিবেশী। এসব কিছু মিলেই একটি কূটনৈতিক জটিল সমীকরণ তৈরি হয়েছে। ঢাকা শেখ হাসিনার প্রত্যাপন চায়, কিন্তু নয়াদিল্লি তাতে সায় দেওয়ার কোনো আগ্রহ দেখাচ্ছে না। এতে কার্যত তার মৃত্যুদণ্ড কার্যকর অসম্ভব হয়ে পড়েছে। নয়াদিল্লি যে মানবিক আশ্রয় দিতে চেয়েছিল তা এখন একটি দীর্ঘ ও অস্বস্তিকর পরীক্ষায় পরিণত হচ্ছে। আর সেটা হলো দিল্লি তার এমন এক পুরনো মিত্রের জন্য কতদূর যেতে ইচ্ছুক এবং এই প্রক্রিয়ায় কূটনৈতিক সক্ষমতার কতটুকু তারা ব্যয় করতে প্রস্তুত রয়েছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে। সেসব বিষয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল এবং আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং নিউ জার্সি স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম মাতবর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, যেটি জানতে চাই, অনেকটা গাজার আলোচনা এবং অন্যান্য বৈশ্বিক বিভিন্ন ইস্যুর কারণে ইউক্রেন পরিস্থিতি অনেকটা ধামাচাপায় পড়তে যাচ্ছিল এবং এটি নিয়ে খুব ধীরে এগোনোর একটি বিষয় হচ্ছিল। শুরুতে যেটি মনে হচ্ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি তৎপর, তিনি একেবারে পুতিনকে আমন্ত্রণ জানালেন, এরপরে কয়েক দফা বৈঠকের দিন তারিখ জানালেন। তিনি বললেন যে পুতিনের সঙ্গে তার টেলিফোনে কথা হচ্ছে, অমুক দিন অমুক জায়গায় বসবো, সমাধান হয়ে যাবে রাতারাতি। কিন্তু এখন এই শান্তি যে অনেক দূরের বিষয় সেটি স্পষ্ট। এই অবস্থায় এক্সিওস যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে বলছে যে দুই পক্ষ অর্থাৎ ট্রাম্পের দূত এবং মস্কোর দূত তারা মিলে একটি শান্তির প্রস্তাবনা খসড়া করেছে, যে খসড়ার শর্তগুলো আমরা বলছিলাম। কিন্তু ইউক্রেন কিছু জানে না এবং মস্কো প্রকাশ্যে কোনো কিছু স্বীকার করছে না। এর আগেও আমরা দেখেছি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিল যে মস্কো ওয়াশিংটন পুতিনের সঙ্গে অমুক দিন বৈঠক আছে, অমুক জায়গায় বৈঠক আছে, কিন্তু মস্কো শেষ পর্যন্ত বলে যে আমরা তো তেমন কিছু জানি না এবং শেষ পর্যন্ত সেটা হয় না। এখন যে গোপন খসড়াটি হলো, এটির ভবিষ্যৎ কি দেখছেন আপনি? গোপন খসড়া হয়েছে, গোপন খসড়া মানে বিভিন্ন দিক তো যেমন আপনি বললেন অলরেডি প্রকাশ হয়ে গেছে বিভিন্ন সূত্রে। ইউরোপিয়ান বেশ কয়েকটি সংবাদ সংস্থা এগুলো প্রকাশ করেছে। যাই হোক, এখন মোটামুটি ভাবে যেটা ধারণা হয় যে ধরা যাক গত কয়েক সপ্তাহে এখান ইউক্রেনের উপরে একটার পর একটা যে প্রচন্ড আক্রমণ হচ্ছে, রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে লোকজন মারা পড়ছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং স্কুল ইত্যাদি ভেঙে ফেলছে, ওরা বড় বড় মিসাইল আক্রমণ করছে। এই গত সপ্তাহ দুয়ের মধ্যে যুক্তরাষ্ট্র কিন্তু এর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিয়েছে আমার নজরে পড়েনি, হয়তো দিয়েছে, আমার নজরে পড়েনি। কন্ডেম করার তো দূরের কথা কোনো স্টেটমেন্ট
বস্তুতপক্ষে আমার নিজের ধারণা, যেটা আমি আগে থেকে হয়তো কয়েকবার নানাভাবে বলে এসেছি, মানে পর্দার অন্তরালে যোগাযোগের ভিত্তিতে একটা এই মানে মোটামুটি খসড়া আগে থেকে ঠিক আছে। এবং আপনার মনে আছে বেশ কয়েক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইউক্রেনকে তার মানে ভূমি অনেকটা ছাড়তে হবে, এই একটা। পরবর্তীতে উনি অন্য কথা বলেছেন, কিন্তু এইটা বেশ আগে বলেছেন এক। তারপরে আরেক, তখন তিনি আরেকটা কথা বলেছেন, রাশিয়া তো পুরো ইউক্রেন চাচ্ছে না, অর্থ বুঝছেন। ফলে ওই ধরনের এটাকে কথাবার্তা অনেক বড় ছাড় বলে উল্লেখ করেছিলেন তিনি, যে রাশিয়ার পক্ষ থেকে অনেক বড় ছাড় দেওয়া হচ্ছে, যে পুরো ইউক্রেন চায়নি। হ্যাঁ, পুরো ইউক্রেন। আচ্ছা, এখন তারা যে যে মানে পয়েন্ট গুলো উল্লেখ করেছেন আপনি, সেগুলো আমরা আবার চিন্তা করতে পারি। একটা হচ্ছে ইউক্রেনের বেশ কিছু এলাকা যেটা রাশিয়া দখল করে নিয়েছে, এবং আরো সম্ভবত কিছু অতিরিক্ত এলাকা যেটাকে যুদ্ধের শুরুর দিকেই রাশিয়া তার অঙ্গ বলে ঘোষণা করেছিল। মানে তাদের পার্লামেন্টে সেটাকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে ফেলেছিল, এই একটা আনুষ্ঠানিকভাবে, যে এটা আমাদের দেশের অংশ। এক। দুই নম্বর হচ্ছে তাদের আরেকটা দাবি ছিল যুদ্ধের আগে, যে রাশিয়া ইউক্রেন ন্যাটোর মেম্বার হতে পারবে না। পরবর্তীতে তারা এটাকে সম্প্রসারণ করে বলেছে ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার হতে পারবে না। সেটা এখনো বোধহয় আছে কিনা, বা এই শান্তি চুক্তির খসড়ায় সেটা আছে কিনা আমি জানি না, কিন্তু ন্যাটোর ব্যাপার ডেফিনেটলি তার আছে, এই একটা। তারপর হচ্ছে তাদের সেনাবাহিনী, সামরিক সশস্ত্র বাহিনীর সক্ষমতা এবং জনসংখ্যা অনেক কমাতে হবে, এবং তাদের অনেক অস্ত্রশস্ত্র কমিয়ে ফেলতে হবে। তো ফলে এইটার জন্য এই যে গত কয়েক মাস ধরে তারা যে আক্রমণ করে চলেছে, আরো এলাকায় গেইন করছে, এইটার ইংরেজি ভাষা শব্দটা টার্মটা হচ্ছে সফেন আপ, ওদেরকে আরো দুর্বল করে দেওয়া, এমন একটা পরিস্থিতি তৈরি করা যে তাদের কোনো গত্যন্তর থাকবে না, এইরকম একটা পরিস্থিতি তারা সম্ভবত তৈরি করছে, করে ফেলেছে। এইটা একটা। তো ফলে এই ধরনের যে চুক্তির কথা আমরা শুনছি, এটা একটা ক্যাপিচুলেশন মতো, মানে রীতিমতো আত্মসমর্পণের মতো। ওরা অনুগ্রহ করে যে যেটা মানে ছেড়ে দেবে, যে দেশের 2/3 ইউক্রেন থাকবে, ইউক্রেনের বেশ গুরুত্বপূর্ণ কিছু এলাকা, খনিজ, সেখানে সম্পদ আছে প্রচুর, সেখানে গম হয়, অন্যান্য অনেক অনেক মানে পণ্য সেখানে তৈরি হয়, ইন্ডাস্ট্রি আছে অনেকে, সেসব এলাকার আসার আওতায় চলে যাবে। এবং মানে এর আগে তো 14 সালে তারা যে দখল করেছিল খুব একটা ইম্পর্টেন্ট নেভাল বেস, এবং ওই পুরো এলাকাটা সেটা তো তাদের দখলই আছে। তো ফলে ওভারঅল এটাকে আমি যে শব্দটা একটু ইউজ করলাম, এক ধরনের ক্যাপিচুলেশন। তো ইউক্রেন বলছে যে আমাদের সাথে আমরা তো কিছুই জানি না, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এ ব্যাপারে খুব অসন্তুষ্ট। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক যিনি কর্মকর্তা, প্রধান কর্মকর্তা, মারিয়া কালাস সম্ভবত তার নাম, তিনি এটা মানে অপোজ করেছেন। তিনি বলছেন যে এটা কোনোভাবেই হতে পারে না, ইউরোপ জানে না, মানে ইউক্রেন জানে না ইউক্রেনের সভরেন্টি এভাবে মানে উপর আঘাত আসছে, এনক্রোচ আছে, এটা কোনোভাবেই হতে পারে না, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এটা সমর্থন করি না, এভাবে বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলছেন। কিন্তু ওভারঅল আমার মনে হচ্ছে কথাবার্তা হতে হবে, আরো 2-1 মাস হয়তো টানাপোড়েন চলবে, শেষ পর্যন্ত যুদ্ধবিরতি একটা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এবং ওই যে মানে রাশিয়া যে শর্তগুলো প্রায় সবগুলো মেনে নিয়ে এই ধরনের চুক্তি হবে বলে মনে হচ্ছে। এবং চুক্তির যে 28টি পয়েন্ট, তার মধ্যে আপনি যেটি বলছিলেন যে নেটোর সদস্য পদের বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে তারা সেখানে যেতে পারবে না। আরো বলা হচ্ছে যে ইউক্রেনের সৈন্য সংখ্যা সীমিত করে আনতে হবে, 600,000-এর মধ্যে নিয়ে আসতে হবে, এর বেশি থাকতে পারবে না। ইউরোপিয়ান দেশগুলো অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্স যে পরিকল্পনা করছিল নেটো ইউক্রেনে তাদের একটা ঘাঁটি করা কিংবা তাদের সৈন্য পাঠানো, সেটিও করা যাবে না। সেই সব বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা, সার্বভৌমত্ব সেটি নিশ্চিত করা হবে। কিভাবে নিশ্চিত করা হবে সেগুলো হয়তো পরের বিষয়। এবং আরেকটি বিষয় যেটি দেখছিলাম সেটি হলো যে ইউক্রেন আসলে জানে
ইউক্রেন বলছে জানে না, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের যে সিকিউরিটি অ্যাডভাইজার তার সঙ্গে কথা বলা হয়েছে, সেটি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে বিশেষ দূত উৎকপ, তিনি বলছেন যে তার সাথে আলোচনা করা হয়েছে। আমি একটু প্রফেসর ডক্টর গোলাম মাতবর আপনার কাছে জানতে চাই, দুটো বিষয় জানতে চাই। এক হলো, ইউক্রেন বারবার করে বলছে আমাদের বিষয়ে চুক্তি আমাদেরকে রাখতে হবে। তাদের এই কথায় কেউ আসলে কান দিচ্ছে না, কান দেওয়ার দরকার মনে করছে না বলে কান দিচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন দুজন মিলে আলোচনা করছেন, সেখানে জেলেনস্কিকে ডাকা হচ্ছে না। বলা হচ্ছে জেলেনস্কিকে আনা হবে, কিন্তু ইভেন শান্তি যে প্রক্রিয়ার যে চুক্তিগুলো হচ্ছে সেসব জায়গায়ও কিন্তু জেলেনস্কিকে ডাকা হচ্ছে না। অন্যদিকে যে বিষয়টি স্পষ্ট, প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, এবং এই চুক্তিতে এসেছে ইউক্রেনকে তার ভূখণ্ড ছাড়তে হবে। এর বাইরে কোনো অপশন কি আপনি দেখছেন যে ইউক্রেন তার ভূখণ্ড ছাড়বে না, রাশিয়া সেটা মেনে নেবে, শান্তি চুক্তি হবে, যুদ্ধ বন্ধ হবে? ধন্যবাদ। আসলে সবচেয়ে বড় কথা, 28টি পয়েন্টে বলতেছে এই চুক্তিটা হয়েছে, যে ড্রাফট যেটা খসড়া যেটা বলছে আর কি, কিন্তু এটা আমরা কোনো ডিটেল জানি না। তবে অনুমান করা হচ্ছে, যেমন সৈয়দ মাহমুদুল্লাহ ভাই অনেকগুলো অনুমান করেছেন, এবং যেগুলো হচ্ছে বড় মাপের অনুমানগুলো আর কি। তো আসলে দেখুন, এখানে যেটা হয় আর কি, যে আমার কাছে খুব নিউজ মিডিয়ার থেকে যে ইনফরমেশন গুলা যে পেলাম, এতে আমার কাছে মনে হচ্ছে যে তারা পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ডেলিগেটরা, স্টিভ উইটকফ এবং ওখান থেকে কিরিল ডিমিট্রভ রাশিয়া থেকে, দে আর অ্যাকচুয়ালি কামিং টু এ প্ল্যান। তারা বলছে যে তারা একটা প্ল্যান আসছে, এবং এটা অত্যন্ত ভালো প্ল্যান, এবং দে ওয়ার্ক ভেরি হার্ড অন দিস, এবং ইজ গোয়িং টু বি ভেরি গুড ফর বোথ কান্ট্রিজ। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি, যে একটু আগে যেমন 28টা পয়েন্টের ভিতরে বিশেষ করে কয়েকটা বললেন যে তাদের যে সামরিক শক্তি কমাতে হবে, এবং ডনবাস রিজিয়ন যেটা যেটা দিয়ে প্রথম থেকে শুরু আর কি, যেখানে হচ্ছে আপনার রাশিয়ান স্পিকিং পিপল হচ্ছে প্রায় 70% আর কি, যেটা ইস্টার্ন সাইড অফ ইউক্রেন। এবং ওইটা মনে হচ্ছে বড় দাগের একটা, তারা বোধহয় চাচ্ছে যে শুধু ডনবাস না, আর অনেক জায়গায় তারা আসলে তাদেরকে ল্যান্ডলক কান্ট্রি করে ফেলতে চায়, ইভেন যেটা রাশিয়া চায় আর কি। তো এখানে আসলে দেখুন যে ছোট কান্ট্রি বা কম শক্তিশালী দেশ যেটা হচ্ছে, তাদের কোনো ভয়েসটা তাদেরকে রাখা হয় নাই, কিন্তু আমেরিকা এবং রাশিয়া দুইটা মিলে, তো আমেরিকা তো এখানে মিডিয়েটর হিসেবে কাজ করছে। হ্যাঁ, তুমি মিডিয়েটর হিসেবে থাকো, কিন্তু তাদেরকেও রাখো, যে দুটো কান্ট্রি, রাশিয়ার রিপ্রেজেন্টেটিভ রাখো এবং ইউক্রেন রিপ্রেজেন্টেটিভ, সেটা তো আমরা দেখছি না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এমন ভাবে তাদেরকে ট্রিট করছে, আমি একটু আরেকটি ইংলিশ শব্দ যেটা বলবো, প্যাটার্নালিস্টিক ফ্যালাসি বলে এটাকে আর কি। অর্থাৎ মা যেমন বলে যে যে আই নো হোয়াট ইউ নিড চিলড্রেনের জন্য আর কি, অনেকটা যে তুমি কেন কাঁদছো আমি জানি, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটা সত্যি না। তো এটা হচ্ছে অনেকটা প্যাটার্নালিস্টিক ফ্যালাসির মতো আর কি, যে তোমার কি দরকার, তুমি কিসে খুশি হবে আমি জানি, হাউ ডু ইউ নো। এবং এই যে কন্ডিশন গুলো, 28টা কন্ডিশনের ভিতরে আরো গুরুতর কন্ডিশন তো কি আছে আমরা জানি না। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই পরিকল্পনা কিংবা এই খসড়া অনুযায়ী যদি সেটি হয়, সেখানে হলো যে ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি ইউএস গ্রান্টর হচ্ছে, অর্থাৎ আমেরিকা গ্রান্টর হচ্ছে কয়েকটা শর্ত যুক্ত করে। তারা বলছে যদি ইউক্রেন রাশিয়াতে আক্রমণ করে তাহলে তারা আর গ্যারান্টি রাখবে না, অর্থাৎ তারা এই গ্যারান্টি তুলে নেবে। আর রাশিয়া যদি ইউক্রেনে কখনো আক্রমণ করে, তাহলে যেটি বলছে যে রাশিয়া উপরে পুরো বিশ্বব্যাপী একটা নিষেধাজ্ঞা জারি করা হবে, এবং রাশিয়া যে ভূখণ্ডটা পাচ্ছে সেই ভূখণ্ডের ব্যাপারে যে চুক্তিটি হচ্ছে সেটিও ক্যান্সেল বলে গণ্য করবে ইউএস। এটি গুরুত্বপূর্ণ হতে পারে। এই নিষেধাজ্ঞা তো আমরা বহুদিন যাবত দেখছি বিভিন্ন ক্ষেত্রে। এই নিষেধাজ্ঞা গুলো তো আসলে এমন সময় দেওয়া হয়, দর কষাকষি হতে হতে এর ভিতরে কিন্তু বিরাট ক্যাজুয়ালিটিস হয়ে যায়, এর ভিতরে বিরাট ড্যামেজ হয়ে যায়। দ্যাট ইজ দ্য মোস্ট কনসার্নিং থিং। এইটা কিন্তু নোবডি অ্যাকচুয়ালি থিংক অ্যাবাউট ইট। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আলটিমেটলি ওই যেটা হয় যে স্মলার কান্ট্রিজ, পুয়ার কান্ট্রিজ, লেস পাওয়ার কান্ট্রিজ, দে অলওয়েজ বিকাম দ্য ভিকটিম। আমার যেটা মনে হচ্ছে, আলটিমেটলি ইউক্রেন is going to be, তাদেরকে এমন ভাবে করা হবে so that they have to sacrifice a lot. এবং তারপরেও যদি যুদ্ধটা বন্ধ হয় আর কি, ইউরোপের শান্তি বা তাদের দেশের যে রাইট অফ সেলফ ডিটারমিনেশন, আত্মীয় অধিকার তো কিছুই দিচ্ছে না। যেমন বলছে যে যুক্তরাষ্ট্র এনশিওর করবে সেটা, এবং তাদেরকে ধরেন বলতেছে ন্যাটোতে জয়েন করতে পারবে না, বা ইউরোপিয়ান ইউনিয়নের যেটা আবার নমনীয় যেটা শুনলাম আমরা। সো অল দিস থিংস ইউ আর পুটিং মি ইন এ বক্স। তুমি সবগুলো স্টিপুলেশন দিচ্ছ, আমার উপর সবগুলো নিষেধাজ্ঞা দিচ্ছ, যেহেতু আমি স্মলার কান্ট্রি, এবং এখানে ক্রেডিটটা নেবে ইউনাইটেড স্টেটস, এটা যে আমরা যুদ্ধ এইটাও বন্ধ করেছি।
যেমন প্রেসিডেন্ট তো সবসময় বলছে যে আমি 7টা যুদ্ধ বন্ধ করেছি, এইটাও বন্ধ করবো। সো আলটিমেটলি আমার মনে হয় যে ইউক্রেন ইজ গোয়িং টু বি লুজার, যেটা আমরা জানি আর কি। তারপরে এট দ্য কস্ট অফ অল দিস থিং, এট লিস্ট ফার্দার ডিটেরিয়েশন এবং ফার্দার ক্যাজুয়ালিটি যাতে সেভ করতে পারি, আলটিমেটলি ওখানে গিয়ে বোধ এক জায়গায় হয়তো দাঁড়াবি আর কি। সো ইটস নট গোয়িং টু বি লাইক উইন-উইন সিচুয়েশন ফর বোথ কান্ট্রিজ, ইটস গোয়িং টু বি উইন-উইন সিচুয়েশন ফর রাশিয়া এবং আমার কাছে মনে হয় যে ইউক্রেন ইজ গোয়িং টু like give up a lot, they will make them to give up a lot. সৈয়দ মাহমুদুল্লাহ, এই বিষয়ে ছোট্ট করে আপনার কাছে জানবো, সেটা হলো যে আমেরিকা গ্যারান্টি দিচ্ছে নিরাপত্তার চুক্তিতে, যে বিষয়টি আমি বলছিলাম যে বলা হচ্ছে মস্কো যদি আক্রমণ করে তাহলে কিভাবে সেটি আমেরিকা সহ মোকাবেলা করবে, আর যদি ইউক্রেন উল্টো মস্কোতে আক্রমণ করে কিংবা রাশিয়াতে আক্রমণ করে তাহলে চুক্তির কোনো গ্যারান্টি তারা দেবে না। এটি কি ইউক্রেনবাসীর জন্য স্বস্তিদায়ক, নাকি তারা এটিকে বিশ্বাস করার, আস্থায় নেয়ার না নেয়ারও কারণ থাকতে পারে? ইউক্রেন তো আর আক্রমণ করবে না, সেই শক্তি তার থাকবে না। এমনকি তারা যদি তাদের সশস্ত্র বাহিনী না কমায়, অস্ত্র না কমায়, তারপরেও রাশিয়ার মতো একটা বিগ পাওয়ারকে তারা নিজে উদ্যোগী হয়ে মানে আক্রমণ করতে যাবে পারবে, এটা প্রায় অবিশ্বাস্য। এটার আরেকটা ভয়ঙ্কর দিক আছে, সেটা হচ্ছে যেমন পোল্যান্ড এবং আরো দু একটা দেশের উপর রাশিয়ার মানে যুদ্ধ বিমান কিছুদিন আগে উড়ে গেছে। তাদের আরো কি ফ্লাইং কি সব অবজেক্ট উড়েছে। তো এখন ছোটখাটো যে রাশিয়ার দেশগুলো আছে, ফিনল্যান্ড মনে করেন বিশাল সামরিক বাহিনী তাদের নাই, পোল্যান্ড তাদের বিশাল সামরিক বাহিনী নেই, নরওয়ে তারা অত বেশি মানে মোকাবেলা করার মতো না, তারা হুমকির মুখে পড়বে। রাশিয়া একটা বিরাট শক্তি। আমরা অনেকে জানি না রাশিয়া অর্থনৈতিক ভাবে বিভিন্ন ভাবে একটু দুর্বল হয়ে গেছে বলে অনেকে, এবং চীন হঠাৎ আকস্মিক ভাবে এসে, কিন্তু পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে রাশিয়ার পারমাণবিক অস্ত্র 6000-এর সামান্য কয়েকটা কিছু বেশি, আমেরিকার সামান্য কম, ফলে 6000 দুই পক্ষেরই, রাশিয়া সম্ভবত 2-1 বেশি। 6000 হাজার খানিক হলে সারা পৃথিবী ধ্বংস করে ফেলা যায়, খালি একটা দেশ না, সারা পৃথিবী 6000 তাদের আছে। ফলে ওইরকম একটা পারমাণবিক শক্তি, বিশাল সমরাস্ত্র, তাদের যতই ক্ষতি হোক না কেন, সশস্ত্র বাহিনী আছে তারা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর জন্য একটা থ্রেট হয়ে থাকবে, এবং এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে। তারা অন্যদেরকে তখন ব্রাউবেট করতে পারবে, হুমকি দিতে পারবে, এবং তাদের এলাকার উপরেও তাদের কিছু কিছু আছে। পোল্যান্ডের উপরে, পোল্যান্ডে বেশ কিছু রাশিয়ান স্পিকিং লোক আছে, রিজিয়ন আছে, এটা তারাও স্লাভ জাতি, এটা একটা। ফিনল্যান্ডের সাথে তাদের বিরাট বর্ডার, সব মিলিয়ে মানে ছোট দেশগুলো, দুর্বল দেশগুলো, অপেক্ষাকৃত দুর্বল রাশিয়ার তুলনায় তারা বেশ একটা হুমকির সিচুয়েশনে পড়ে যাবে একটা। আর ইউক্রেন তো একটা বিশাল দেশ, তাদের মানে ইন্ডাস্ট্রি খুব ভালো ছিল, শিক্ষা ব্যবস্থা খুব উন্নত ছিল, তাদের মানে গম প্রোডাকশন হিউজ ইত্যাদি। কিন্তু আনফরচুনেটলি এখন তারা যে অবস্থায় পড়েছে তাতে মানে যেসব ছেড়ে দিতে হবে বলে মনে হচ্ছে, তাতে তাদের মানে দেশটাই কেবল ছোট হয়ে যাচ্ছে না, অর্থনৈতিক দিক থেকেও তারা অনেক দুর্বল হবে, এবং তাদের 5 থেকে 7 মিলিয়ন লোক বিদেশে চলে গেছে, লক্ষ লক্ষ লোক মারা গেছে, আহত হয়েছে, ডিসপ্লেসড হয়েছে। ফলে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ এখন এটা। ওকে, আমি একটু প্রসঙ্গ পাল্টে প্রফেসর ডক্টর গোলাম মাদবর আপনার কাছে যেতে চাই। সেটা হলো আগামীকালকেই নিউ ইয়র্ক সিটির, আমাদের সিটির মেয়র, নতুন মেয়র জোরান মামদানির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হতে আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমি বৈঠক করতে রাজি আছি, তবে সেটি ওয়াশিংটনে হতে হবে। সেটি আসলে নর্মসের মধ্যে পড়ে যে মামদানি ওয়াশিংটনে যাবেন। মামদানি আর ট্রাম্পের সম্পর্কটা অনেকটা সাপে নেউলে ছিল। আমরা জানি নির্বাচনের আগে, সেটি একেবারে আগের দিন গিয়ে তিনি যখন অ্যান্ড্রু কুমোকে সাপোর্ট করলেন, অ্যান্ডোজ করলেন, এবং একই সাথে বললেন যে ব্যাড ডেমোক্রেট হিসেবে অ্যান্ড্রু কুমোকে দিচ্ছি, একজন কমিউনিস্টের চেয়ে সেটি ভালো, এবং মামদানি নির্বাচিত হলে ফেডারেল বরাদ্দ কেটে দেবো, এই ধরনের একটি মুখোমুখি পরিস্থিতি। এবং নিঃসন্দেহে মামদানির বিজয়ী বক্তৃতায় তিনি যে 4টি শব্দে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন, মনে হচ্ছিল যে পরিস্থিতিটা অনেক বেশি এরকম উত্তপ্তকর হবে। কিন্তু এখন তো আসলে তারা বৈঠক করছেন, একসাথে বৈঠক করে নিউ ইয়র্ক সিটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়,
তেমনটি হয়তো পরিকল্পনা আসবে। এই বৈঠকের বিশেষ কোনো গুরুত্ব আছে নাকি এটি নিউ ইয়র্ক সিটি নতুন মেয়রের সঙ্গে প্রেসিডেন্ট বৈঠক করবেন স্বাভাবিকভাবে আপনি দেখছেন? এটা আসলে আমি মনে করি এটা সিম্বলিক মিটিং এবং এটা হওয়া উচিত। বিশেষ করে নিউ ইয়র্কের সিটির মেয়র, আমরা জানি ফাইন্যান্সিয়াল হেডকোয়ার্টার অফ দ্য ইউএসএ, ফাইন্যান্সিয়াল হেডকোয়ার্টার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় অনেক সময়। এবং এখানকার যে মেয়র, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ, সুতরাং তার লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইম্পর্টেন্ট ফর দ্য নিউ ইয়র্ক অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট ফর দ্য প্রেসিডেন্ট। এবং প্রেসিডেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো এখানে আসলে যেটা আমি সারপ্রাইজ না, যে কারণ এগুলো কিন্তু আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই ধরনের কথাবার্তা, অ্যাটাকিং কথাবার্তা, ডাউনগ্রেডিং কথাবার্তা অনেকের সম্পর্কে বলেছেন। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখনই কিন্তু আপনার কোনো বাইলেটারাল বা ওয়ান টু ওয়ান বা প্রটোকল মতো যদি মিটিং গুলো করতে হয়, সেই মিটিং গুলো হয়েছে, সেখানেও অনেক সময় বালগার সাউন্ড কতগুলো এই ধরনের ইউজ করেছি। তো আমি মনে করি না যে এটাতে একটা বিরাট কিছু হবে। এবং অনেকে বলছে যে এখানে কি মামদানি কি গেলে কি কোনো ট্র্যাপে পড়বে নাকি তার, সেটা অ্যাডভান্স বলা যাচ্ছে না। কিন্তু আমি মনে করি এই যে মিটিংটা হওয়া উচিত, এবং এই মিটিংটা হলে আবার আমার মনে হয় রিলেশনশিপটা আরেকটু কিছুটা কুল ডাউন হতে পারে। এবং উত্তপ্ত বাক্য বিনিময় তো হয়েছে, আমরা দেখেছি আর কি, ইলেকশনের আগে ইলেকশনের পরেও আর কি বিভিন্ন অ্যাটাক হয়েছে। এবং মামদানিকে বিশেষ করে তো অনেক ধরনের অ্যাটাক করেছেন, অনেক ধরনের কথাবার্তা বলেছেন যেগুলো আর কি। এবং সবচেয়ে বড় কথা, তার যে শিষ্য তারা তো আরো খারাপ খারাপ কথা বলেছেন। সুতরাং একটা সিভিলিটি মিনিমাম, এদেশের এই জিনিসটা আমার খুব খারাপ লাগে যে আপনার লিডারশিপ, এগুলো কিন্তু ইউনাইটেড স্টেটস আমরা আগে দেখিনি। গত গত 7-8 বছর যাবত আমরা দেখছি এগুলো নতুন ভাবে শুরু হয়েছে আর কি। যে এই 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 সিভিলিটি তো মিনিমাম থাকতে হবে। আপনি আসলে তো মেয়রের পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্টের পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তারা কিন্তু এককভাবে কেউ কাজ করতে পারে না। বোথ অফ দেম উইল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। তো আমি মনে করি এই মিটিং এর মাধ্যমে দিস ইজ এ initiative, this is a step forward. I hope it's not going to be something like the setup or trap kind of meeting. আমার মনে হচ্ছে না ওই ধরনের কোনো বা নেগেটিভ অত কিছু আমাদের চিন্তা করতে হবে। সো লেটস সি হাউ ইট গোস। কোনো কিছু হলে সারপ্রাইজিং কিছু না। আমরা দেখেছি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এখানে এসেছিল, ভ্লাদিমির জেলেনস্কি আসছিল, আমরা দেখেছি সেখানে অনেক ধরনের নেগেটিভ কথা হয়েছে। রাইট রাইট। know what to expect because this is a president that very unpredictable, এবং অনেক সময় আমরা দেখি very destructive হয়ে যায়। So let's wait and see how it goes. আসাদ মাহমুদুল্লাহ, আমি আসলে এই প্রশ্নটি আপনার কাছে করতে চাই যে যেটি প্রফেসর ডক্টর গোলাম মাতবর বলছেন যে এটি আসলে স্বাভাবিক বৈঠক হওয়ারই কথা, কিন্তু তিনি আবার শেষের দিকে বললেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এবং জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট শত শত টিভি ক্যামেরার সামনে যে আচরণটি করেছেন সেটি নিঃসন্দেহে কেউ ভুলেননি। এবং নিউ ইয়র্ক টাইমস যে শিরোনাম করেছে, তারা লিখেছে উইল দে প্লে নাইস, তার কি আসলেই সুন্দরভাবে খেলবে? কারণ আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন আলোচনায় থাকতে পছন্দ করেন, সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপক উপস্থিতি, মামদানিও সোশ্যাল মিডিয়া হিরো। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু এই মানুষের মন জয় করে এসেছেন। যদিও দুজনের ক্ষমতার, বয়সের, অভিজ্ঞতায়, রাজনীতির অনেক পার্থক্য, কিন্তু মামদানিকে কোনোভাবে হেয় করা, আমরা যেটি এর আগে দেখেছিলাম তার মিডল নেম নিয়ে যেভাবে হেয় করা হয়েছিল কিংবা অন্য কিছু, প্রেসিডেন্ট তো সেখানে আসলে প্রভাবটা দেখানোর, ডমিনেন্সি দেখানোর চেষ্টা করবেন। মানে ভালো হতে গিয়ে খারাপ কোনো কিছু হতে যাচ্ছে না তো আবার? এটা বলা মুশকিল, যেটা প্রফেসর সাহেব বলেছেন অ্যাডভান্স ফোরকাস্ট করা। তবে এটা দরকার ছিল। মামদানি যে উদ্যোগ নিয়েছেন, প্রেসিডেন্ট আগেই বলেছেন আমার সাথে তিনি যদি মিটিং করতে চান আমি মিটিং তার সাথে সাক্ষাৎ দিতে রাজি আছি তাকে। এবং সেটা শোনার পর মামদানির সাথে সাথে মামদানির লোকরা হোয়াইট হাউসে যোগাযোগ করেছেন, মিটিংটা অ্যারেঞ্জ হয়েছে, এখন মিটিং হবে। এটা মানে উত্তপ্ত কিছু কথাবার্তা হতেও পারে, কোনো মানে ভালো কিছু এটার থেকে নাও আসতে পারে, কিন্তু ভালো আসার পক্ষে আমি সম্ভাবনা দেখি। মামদানি বেশ মানে স্মার্ট ওয়েতে নিউ ইয়র্কের প্রবলেম গুলো তুলে ধরছেন। অ্যাফোর্ডেবিলিটি, লোকের যেখানে অবস্থা একেবারে মানে জীবন জীবিকার ব্যয় এখানে আয়ের চাইতে অনেক বেশি হয়ে গেছে। ধনীদের কথা না, সাধারণ ও মানে অ্যাভারেজ পার্সন নিউ ইয়র্কের অধিকাংশ লোকের, সংখ্যাগরিষ্ঠ লোকের জীবন ব্যয় এত বেশি, তাদের আয়ের চাইতে বেশি। এটাকে সুসহ করার জন্য তিনি নানা ধরনের পরিকল্পনা নিয়েছেন। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তিনি, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যতই উনি ফ্লোরিডায় চলে যান না কেন, তিনি তো এখানকার এই সিটিরই
কুইন্সেরি, একেবারে জোরান মাহমুদের মতো কুইন্সেরি লোক, জন্মসূত্রে এখানকার, তার হ্যাঁ। পরিবার অন্য সবাই এখানে আছেন, তার সন্তানরা এখনো মোটামুটি এখানেই থাকে, মানে সবকিছু তার মূল বাসস্থান এখানে। যদি উনি ফ্লোরিডায় বিভিন্ন জায়গায় তার অনেক বাড়িঘর আছে, ফ্লোরিডার উনি স্টেটে এখন রেসিডেন্সি নিয়েছেন, কিন্তু এট দি এন্ড অফ দি ডে মানে উনি নিউ ইয়র্কের লোক। ফলে রাইট। আমার মনে হয় নিউ ইয়র্ক শহরের ক্ষতি হোক এটা হয়তো তিনি নাও চাইতে পারেন, এক ধরনের প্রেশার হয়তো বজায় রাখবেন, তাকে ধমক কিছু দু একটা দিতে পারেন, একটু উল্টাপাল্টা কথাও বলে ফেলতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে মামদানি ক্লেভার এনাফ, স্মার্ট এনাফ, তিনি মানে সৌজন্য বজায় রাখবেন, বজায় রেখে প্রেসিডেন্টের সাথে মানে যথেষ্ট কার্টেসির সাথে আশা করি উনি কথা বলবেন। সেটা সঙ্গত হওয়া হচ্ছে, তিনি প্রেসিডেন্ট যদি রেগেও যান আমি আশা করব তিনি রেগে যাবেন না, আমার ধারণা তিনি রেগে যাবেন না, এই একটা। আরেকটা হচ্ছে যে তিনি যে সমস্ত নিউ ইয়র্কের নগরীর লোকদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন এগুলো অনেকগুলো ওনার ক্ষমতার বাইরে। এই যে বাসের ভাড়া কমানো উনি করতে পারবেন না, এটা স্টেটের পারমিশন লাগবে, গভর্নরের পারমিশন লাগবে, স্টেট অ্যাসেম্বলির পারমিশন লাগবে। উনি 4টা মানে বড় গ্রোসারি স্টোর করার কথা বলেছেন, সেটা সম্ভবত উনি ছোটখাটো ব্যবহার করতে পারবেন। হাজার হাজার বাড়িঘর নির্মাণ করার কথা বলেছেন, সেইটা সময় সাপেক্ষ, সেটার জন্য পয়সা কড়ি লাগবে। তো বেশ কিছু ইউনিভার্সাল চাইল্ড কেয়ার যেটা, সেটি সম্ভবত তিনি চালু করে দেবেন। ঘর ভাড়া উনি যে সমস্ত মানে রেন্ট স্টেবিলাইজড অ্যাপার্টমেন্টে 4 বছরের জন্য একটা ফ্রিজ করা, যে অবস্থা আছে ওই অবস্থা রাখা, এইটার জন্য ওনার স্টেট অ্যাসেম্বলির পারমিশন লাগবে। ফলে উনি চেষ্টা করেছেন, বলেছেন উনি চেষ্টা করে যাবেন, না করতে পারলে ওনাকে কেউ ব্লেম দিতে পারবে না, এটি একটি। আর অন্যদিকে এই ধনীদের উপরে যে অতিরিক্ত ট্যাক্স করার কথা উনি বলেছিলেন, আমার মনে হয় উনি টোকেন হয়তো কিছু করতে পারেন, টোকেন, যাতে তার কথাও রক্ষা হলো। কিন্তু ব্যাপক পরিমাণ উনি করবেন না, এই কারণে উনি চাইবেন না নিউ ইয়র্ক শহর থেকে কর্পোরেশন অন্য স্টেটে চলে যাক। হয়তো তারা অফিস এখানে রাখবে, তার মেইন হেডকোয়ার্টার নিয়ে গেল ধরা যাক নদীর পারে নিউ জার্সি, তখন তাদের মানে মিলিয়ন মিলিয়ন ডলার ট্যাক্সটা তারা ওই স্টেটকে দেবে। ফলে আমি শিওর হি ইজ ভেরি স্মার্ট, ইট লুকস হি ইজ ভেরি স্মার্ট আমার মনে হয়। এবং তার ট্রানজিশন টিমটা সবচেয়ে বড় কথা হলো বেশ স্মার্ট একটা ট্রানজিশন টিম, খুবই দক্ষ, বয়স্ক প্রবীণরা আছেন, মামদানি নিজে অনভিজ্ঞ হলো। তবে আমরা একটা বিরতি দেবো, কিন্তু তার আগে যেটি বলতে চাই, মামদানি ট্রানজিশন টিমের কেউ যদি দেখে থাকেন এই অনুষ্ঠান, অবশ্যই মামদানি কালকে যাতে ব্লেজার পরে যান, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ব্লেজার পছন্দ করেন। জেলেনস্কির মতো যদি অন্য কিছু পরে যান তাহলে অপমানিত হতে পারে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, বাংলাদেশ এর মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে, সেটি হলো তারা শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য কূটনৈতিক অফিসিয়াল ওয়েতেই তারা যাবে। দুটো উপায় হতে পারে, একটু হতে পারে ভারতের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে কেনে অফিসিয়ালি চিঠিটি হস্তান্তর করা, অথবা বাংলাদেশের যে হাই কমিশন ভারতে আছে, নয়াদিল্লিতে আছে, তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বলবে আমাদের আদালত রায় দিয়েছে এই 2 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তোমার দেশে আছে, তুমি দয়া করে সেগুলোকে ফেরত দাও, কারণ তোমার সঙ্গে আমার চুক্তি করা আছে। ভারত কি করবে? এটি হলো সবচেয়ে বড় প্রশ্ন। ভারত কি বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদে একটি শত্রুতায় যাবে শেখ হাসিনার জন্য, নাকি তাদের দীর্ঘদিনের বন্ধু যিনি তাদের হয়ে সার্ভ করেছেন তাকে রক্ষা করার জন্য যতটা যাওয়া দরকার ততটাই যেতে পারেন? দেখুন, এই শাস্তিটা বা এই যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা আর কি, এবং এটা শেখ হাসিনার সময়ে কিন্তু আপনার এস্টাবলিশ করা হয়, এবং এর মাধ্যমে অনেক এক্সিকিউশন করেছেন এবং অনেককে ফেরত এনেছেন, আনার পর এক্সিকিউশন করেছেন, এক্সট্রাডিশন। তো ভারতের সাথে দেখুন আমাদের সম্পর্কটা হচ্ছে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক, এবং সারা জীবন কিন্তু আমরা এই সম্পর্কটাই দেখেছি। কিন্তু বিগত 10-12 বছর যাবত আমরা যেটা দেখছি যে এখন সম্পর্কটা হয়ে গেছে যে লিডার টু লিডার, এবং দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক, এবং সেটার জন্যই কিন্তু আমরা এই সংখ্যাগুলো করছি আর কি, যে যার ফলে আমরা জানি যে একটা যে সেফ প্যাসেজ, যে শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো সে সরাসরি চলে গেল ভারতে। এটা ভারতের জন্য একটা আসলে একটা
বিরাট একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা এই জন্যই যে আমি বলছি ভারতের সাথে, ভারতের মানুষের সাথে সম্পর্ক, বাংলাদেশের মানুষের সম্পর্ক, এবং যেহেতু এখানে লিডার টু লিডার রিলেশনশিপটা করেছেন, এর মাধ্যমে কিন্তু আমরা জানি দেশের অনেকগুলো ট্রিটি কম্প্রোমাইজ করা হয়েছে, যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি আর কি। বাংলাদেশের স্বার্থটা কিন্তু এইভাবে কিন্তু আপনার রক্ষা করা হয়নি। সো এখন এই সেন্টেন্সের ফলে আমরা জানি যে এক্সট্রাডিশন ট্রিটি কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়া আছে। এখন এখানে যেহেতু বাংলাদেশের ট্রাইব্যুনাল কিন্তু এখানে আপনার সেন্টেন্স দিয়েছেন, ভারতের কিন্তু সেটা কিন্তু আপনার যদি বন্ধু সুলভ প্রতিবেশী সুলভ যদি আপনি আচরণ করেন, সেটাকে রেসপেক্ট করা। কিন্তু আসলে আমরা যেটা শঙ্কা করছি, ভারত সে রেসপেক্ট নাও করতে পারে। ভারত কিন্তু যদি এটা রেসপেক্ট না করে, তাহলে এটা দীর্ঘমেয়াদী সমস্যাটা কিন্তু হবে ভবিষ্যতে আর কি। এবং আমরা জানি স্বল্প মেয়াদী হয়তো তেমন কিছু না হলেও কিন্তু দীর্ঘমেয়াদী এটা হবে। এবং ভারতের সাথে সম্পর্কটা কিন্তু অনেকটা যে ট্রাস্ট, যেটা সেই ট্রাস্টটা কিন্তু আর থাকবে না দুই দেশের মধ্যে। অর্থাৎ আপনি যদি আমার সাথে ট্রিটি করেছেন, সেই ট্রিটি যদি আপনি রেসপেক্ট না করেন, আমি করি, তাহলে তো আপনি, এবং একই ধরনের ঘটনা কিন্তু হোয়াট এভার ডিফারেন্ট স্টেজে বাংলাদেশে চলে আসতে পারে একজন হয়তো ভারতের। তো বাংলাদেশ গভর্নমেন্টও তো বলবে যে আমরাও তো সেটা রিটার্ন করবো না। সো হোয়ার ইজ ইট গোয়িং? এটা তো সলিউশন না। আমরা তো চাই ভ্রাতৃসুলভ এবং প্রতিবেশী সুলভ সম্পর্ক, কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তো অনেক দিক দিয়ে, এক দিক দিয়ে না, ইকোনমিক্যালি বলেন, কালচারালি বলেন, সব দিক দিয়ে আমাদের কিন্তু। সুতরাং আমরা, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড নেইবার, উই নিড টু রেসপেক্ট ইচ আদার। এখন যেটা বাংলাদেশ থেকেই দেওয়া হোক সেই সিটি, বা ওখানে বাংলাদেশের যে হাই কমিশনের মাধ্যমে দেওয়া হোক দিল্লির থেকে, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে এখন হাউ দে আর গোয়িং টু রিয়াক্ট ইট, হাউ দে আর গোয়িং টু রেসপেক্ট ইট। তারা তো বলছে যে আমরা ওয়াকাফাল আমরা অবজার্ভ করছি, বাংলাদেশে কি হয়েছে আমরা নোট ডাউন করেছি, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে আপনার স্টেটমেন্ট ইস্যু করেছেন আর কি। ডু দে মিন ইট? ডু দে মিন ইট? এখন এটা রেসপেক্ট না করার মানে হচ্ছে তো এটা তো শুধু এখানে থাকবে না, এটা কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা ইম্প্যাক্ট হবে, প্রভাব হবে, সবকিছুতেই কিন্তু আসবে। সুতরাং সম্পর্কটা কিন্তু দেখুন খুব হস্টাইল হয়ে যাবে এবং অলরেডি হয়ে যাচ্ছে কিন্তু। সো দ্যাটস হোয়াট ইজ দ্য সিচুয়েশন। এবং আমরা জানি এখানে জাতিসংঘ বলেছেন, জাতিসংঘ তো সবসময়, জাতিসংঘ কিন্তু কোন সময় ডেথ সেন্টেন্সের ফেভারে না। জাতিসংঘ রিয়াক্ট করেছেন, এটা স্বাভাবিকভাবেই তারা করে, এবং সেটা প্রত্যেকের ক্ষেত্রেই করেছে আর কি। সো সিচুয়েশন হচ্ছে এখন ডিপেন্ড করবে হচ্ছে ভারতের, আমি মনে করি ভারতের যে যারা পার্লামেন্টারিয়ান, ভারতের যে পলিটিশিয়ান, তারা রেসপেক্টফুলি হয়তো এটা যদি রেসপেক্ট করে, তাহলে যে দে নিড টু অ্যাকচুয়ালি ইউনো এদেরকে তো এক্সট্রাডিট চুক্তির মাধ্যমে কিন্তু রিটার্ন করা তো তাদের উচিত। বাট আমরা জানি এটা আইনগতভাবে, নীতিগতভাবে বলার যতটুকু সহজ, প্র্যাকটিক্যালি এটা কতটুকু হবে, we do not know. So the relationship is going to be impacted because of this. এবং আমি যেটা আপনার ফরকাস্ট করলাম, যেটা it's not going to stay there. It will have multiple effect, in different areas. ইকোনমি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং সেফটি সিকিউরিটি তার দুই দেশের ক্ষেত্রে। আর আমরা যদি এটাই বলি ইনজাস্টিস এনিওয়ার ইজ দ্যাট টু জাস্টিস এভরিওয়্যার, এবং আপনার যে নগরী জবাব দানো এবং ফেলিং যেটা হয়েছে, এতগুলো মানুষকে মেরেছে, সেখানে আপনার যে কোর্টের মাধ্যমে সেটা সেন্টেন্সটা তো তারা দিয়েছেন। সো এটা একজন যদি এইভাবে ফ্রি হয়ে যায়, তাহলে বা যারা কিলিং করেছেন, তাহলে ভবিষ্যতে তো অন্যরাও এটা কিন্তু পার্টিসিপেট করবে। অর্থাৎ এই ডিক্টেটরশিপ, ফ্যাসিজম is not going to stop. So I think it has various impacts, এবং depend করবে এখন how judiciously, how diplomatically, how carefully ভারত এটাকে আপনার অ্যাড্রেস করবে। That's what we are waiting and that's what we want to see. এবং বাংলাদেশ তো স্বাভাবিকভাবে যে বিধিবিধানগুলো আছে, যে আপনি বললেন যে এক্সট্রাডিশনের জন্য তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনফর্ম করবে। আই থিঙ্ক ডিপ্লোম্যাটিক্যালি এটা রিজলভ করা উচিত আর কি, যদি আপনি, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য permanent relationship and the long-term relationship between these two important countries. জি, সৈয়দ মোহাম্মদুল্লাহ, একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান 4টি অপশনের কথা বলছেন ভারতের সামনে। 1, ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। 2, ভারত চুপ করে থাকতে পারে, যেমনটি রায়ের পরে তারা বলেছে আমরা অবগত আছি, অর্থাৎ রায়টি ভালো হয়েছে বন্ধ হয়েছে এমন কোনো কিছু না, অবগত আছে, পৃথিবীর সবাই অবগত, ভারত অবগত, সেরকম ভারত চুপ করে থাকবে। 3 হতে পারে শেখ হাসিনাকে বলতে পারে তুমি একটু চুপ থাকো,
পত্রিকা, টেলিভিশন, ফেসবুকে ইন্টারভিউ দেওয়ার দরকার নেই, চুপচাপ বসে থাকো। আর 4 নম্বর হতে পারে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে পার করে দেয়া। এর বাইরে আপনার কাছে কোনো অপশন আছে কিনা যেটি ভারত হয়তো করতে পারে, কিংবা এই 4টি কারণ যেটি মাইকেল কুগলম্যান বলছিলেন সেগুলো সম্পর্কেও একটু আপনার মতামতটা জানতে চাই। হ্যাঁ, মাইকেল গোল্ডম্যান ভালো একটা বিশ্লেষণ করেছেন। ভারত রায়ের ব্যাপারে যে বিচার ব্যবস্থা হয়েছে, এটার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট যদি আপনারা দেখেন, তারা এই বিচারকে মানে মোটেই বলেছে সঠিক বিচার হয়নি। এটা একটা কথা। লোক মারা গেছে, তার জন্য বিচার হবে, মানে লোক কিভাবে মারা গেল, কেন মারা গেল, কারা এই জন্য যায়, ডেফিনেটলি যে কোনো লোককে, মানুষ মারা গেলে তার বিচার হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। কিন্তু বিচার প্রক্রিয়াটা, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল 1971 সালে বাংলাদেশের মানে অভ্যুদয়ের সময়, যে যুদ্ধে যারা অপরাধ করেছিল যুদ্ধকালে তাদের বিচারের জন্য। সেটা আন্তর্জাতিক ছিল, কারণ সেটা পাকিস্তান আর একটা দেশ, সেই কারণে ওই আন্তর্জাতিক আদালতকে ব্যবহার করে এই বিচার করা এটা সঠিক হয়নি, একটা। 2 নম্বর হচ্ছে, সেখানে এই বিচার যে যারা ছিলেন সবাই জামাতের লোক, এবং সেখানে জামাতের অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে যিনি কৌশলী ছিলেন, প্রধান কৌশলী, এখানেও তিনি আবার শেখ হাসিনার এবং এদের বিচারের সময় তিনি তাদের কৌশলী। ফলে পুরো জিনিসটা কম্প্রোমাইজড হয়ে গেছে, বিচার প্রক্রিয়াটা কম্প্রোমাইজড হয়ে গেছে। নিহত লোকদের জন্য বিচার হবে, সেটা তো ডেফিনেটলি হওয়া উচিত, কিন্তু বিচার প্রক্রিয়াটা এমন ভাবে হয়েছে, ব্যবস্থাটা এমন ভাবে, পুরো জিনিসটা অত্যন্ত মানে কোয়েশ্চেন হয়ে গেছে, কম্প্রোমাইজড হয়ে গেছে। এটার ভ্যালিডিটি, এটার গ্রহণযোগ্যতা আইনের দিক থেকে, ইন্টারন্যাশনাল কোনো দিক থেকে মানে এটা সঠিক বলে মনে হয় না। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অত্যন্ত সুচিন্তিত একটা মতামত দিয়েছে, এই একটা দিক। 2 নম্বর হচ্ছে যে ভারত, যেটা প্রফেসর সাহেব বলেছেন যে পার্সন টু নেতা টু নেতা, সেটার বাইরেও ভারতের সমস্ত মানে যে রাজনৈতিক দলকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেখানে যান, বৈঠক করেছেন, এরপরেও কয়েকবার বৈঠক হয়েছে। ভারতের কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা সিঙ্গেল রাজনৈতিক দল আগেও বলেনি, এখনো বলছে না যে ওনাকে আপনারা ফেরত দেন। আমার ধারণা ভারত ফেরত দেবে না, ভারত ফেরত দেবে না মানে কোনো অবস্থাতে, এটা একটা। 2 নম্বর হচ্ছে, তাহলে সম্পর্ক তো খুব খারাপ হবে। সম্পর্ক এর আগে ডক্টর ইউনূস প্যারিস থেকে এখানে উড়ে আসার আগে প্যারিসে দাঁড়িয়ে ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছেন, ওই যে 7টা স্টেট আছে তাদের চিকেন নেক, মানে সেগুলা উনি গলা আটকে দেবেন ভারতের, এই ধরনের একটা হুমকি দিয়েছেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময় যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছেন, তার অন্য পারিষদরা ছাড়াও তিনি যেগুলো দিয়েছেন, সেটা হচ্ছে ভারতের প্রতি অনেকটা থ্রেটেনিং টাইপের এটা। এবং তারপরে পাকিস্তানের সাথে, যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারত এত হেল্প করলো, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেই পাকিস্তানের সাথে দহরম মহরমের চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছে। প্রতি মানে মাসে তাদের কোনো মন্ত্রী আসছেন, সামরিক লোক আসছেন, ইত্যাদি ইত্যাদি ঘটছে। ফলে ওভারঅল বাংলাদেশ মানে ভারত কি করবে, ভারত এইসব কারণে যে বাংলাদেশে এখন যারা আছে এরা ভারতের প্রতি মানে অত্যন্ত বৈরী মনোভাব পোষণ করছে, বৈরী নীতি অনুসরণ করে, বৈরী কথাবার্তা বলছে। এমনিতে মাহমুদুল্লাহ ভাই, মানে বাংলাদেশের জনগণও কিন্তু, বাংলাদেশের জনগণ, আমি আসলে জরিপ থেকে বলছিলাম, ঢাকা ভিত্তিক একটা সেন্টার ফর অল্টারনেটিভস যে জরিপ করেছে, মাত্র 11% বাংলাদেশী ভারতের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করছে। অন্যদিকে চীনের ব্যাপারে, বেজিং এর ব্যাপারে 75% ইতিবাচক ধারণা পোষণ করে। তো ভারতের ব্যাপারে কিন্তু বাংলাদেশি, মানে শুধুমাত্র ইউনূস সরকার নয়, সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা বঞ্চনার একটা বিষয় আছে। কিন্তু আপনি, চীন আমাদের প্রতিবেশী না, কিন্তু চীন আমাদের জন্য, এই চীনের সাথে ভারতের আর্থিক লেনদেন না, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনাকে বলি। চীন ভারতের প্রেসার উপেক্ষা করে শেখ হাসিনা চীনের সাথে একের পর এক চুক্তি করে বড় বড় প্রজেক্ট গুলা চীনকে দিয়ে করেছেন। বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আনা হয়েছে ভারত থেকে নয়, চীন থেকে। ভারতের মানে মিলিটারি বড় বড় লিডাররা বারবার বাংলাদেশ সফর করে এটা বিরুদ্ধাচরণ করার পরে এটা করেছেন। ভারতে যখন সিটিজেন সিএ অ্যাক্ট, 2টা অ্যাক্ট করা হলো, শেখ হাসিনা তার সমালোচনা করেছেন স্পষ্টভাবে, এবং ডক্টর মোমেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পরদিন ভারতে যাওয়ার কথা, আকস্মিকভাবে সেটা ক্যান্সেল করেছেন। ফলে আমরা একটা দিক দেখছি, অন্য দিকও আছে, ওগুলা উপেক্ষা করেন। যাই হোক, সেটা অন্য কথা।
চীন আমাদের প্রতিবেশী না, ভারত আমাদের প্রতিবেশী। আমরা প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। বাংলাদেশ ভারতের জন্য বেশ কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, ভারত আমাদের জন্য অনেক বেশি অসুবিধা সৃষ্টি করতে পারে। ফলে রিয়েলিটিকে উপলব্ধি করে দুই দেশ, আমি একদম ডেফিনিট এই সরকারের পরবর্তী যে সরকার আসবে টেনশন থাকবে, শেখ হাসিনাকে ওরা দেবে না, এটা প্রায় মানে বলেই দেওয়া যায় ডেফিনেটলি। কিন্তু তারপরেও মানে মোটামুটি ভাবে একটা ওয়ার্কিং রেট যেটা হবে, এর পরবর্তী একটা পর্যায়ে আসবে যখন, যেটা ওই কুগেলম্যানের একটা বক্তব্য, যে তাকে বলবে আপনি চুপ থাকেন, তার অ্যাক্টিভিটি বন্ধ করতে বলা হবে। তৃতীয় কোন দেশ পাবে আপনাকে, তাকে দেওয়ার জন্য অন্য কোনো দেশে এক্সট্রাডিশন চুক্তি বাংলাদেশের সাথে না থাকলেও আরেকটা সমস্যা আছে, বাংলাদেশ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওখানে দেয় এবং তারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেয়, তখন শেখ হাসিনাকে ওই দেশ আন্তর্জাতিক চুক্তি অনুসারে ওখানে হস্তান্তর করতে বাধ্য হবে। সেই রকম কোন দেশে মানে দেশ পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। আমেরিকা আছে, কিন্তু আমেরিকা তো ভিসা দেবে না, আমেরিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য না, সেই হিসেবে হয়তো আমেরিকা ভিসা দেবে না। না, সেটা অন্য কথা। আমেরিকা ভিসা দিলেও উনি আসবেন না, উনি ভয় পাবেন আরেক আমলে সেটা তারা হস্তান্তর করে দিতে পারে। যাই হোক, সেটা না। ফলে ভারত হস্তান্তর করবে না, কিন্তু তারপরও একটা নির্বাচিত সরকার আসার পরে একটা মোটামুটি সুসহ ওয়ার্কিং রিলেশনশিপ তারা বিল্ড আপ করতে বাধ্য হবে। তারা নেইবার চেঞ্জ করা যায় না, দিস ইজ দি রিয়ালিটি, আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি। এবং মানে একটা অস্থিরতা থাকবে, মানে জনমনে, দুই দেশের জনগণের মনে একটা বিপরীতমুখী মনোভাব ইত্যাদি থাকতে পারে। বাট এট দি এন্ড অফ দি ডে, নতুন যখন একটা নির্বাচিত সরকার হবে, মোস্ট অফলি বিএনপি বা এমনকি জামাতও যদি আসে, কথার কথা, তারাও ভারতের সাথে যুদ্ধদেহী নিচে থেকে মোটামুটি ভাবে একটা ওয়ার্কিং রিলেশনশিপ করবে। তবে এটা ঠিক মানে পাকিস্তানের সাথে যে নীতি অনুসরণ করা হচ্ছে, জামাত আসলে সেটা আরো বাড়বে সম্ভবত, বিএনপি আসলেও সেটা ওই রকম থাকবে। তবে মানে ভারতের কনসার্নটাকেও তারা গুরুত্ব দেবে বলে আমার ধারণা, নির্বাচিত সরকার গুরুত্ব দেবে। এবং আমার কাছে যেটি মনে হয় যে এর আগে যেটি হয়েছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, ভারতকে যতই বলা হোক স্বামী স্ত্রীর মতো, রক্তের সম্পর্ক, নানা ধরনের কথা অপকথা আমাদের মন্ত্রীরা বলেছেন, কিন্তু যখনই ভারতের সঙ্গে কোন একটা বৈঠক হয়েছে, তখনই বাংলাদেশ একটা ফাঁকে বলেছে তিস্তার কি খবর, তিস্তার কি খবর। ঠিক আমার কাছে মনে হয় যে নির্বাচিত সরকার যখন আসবেন, তারা এমন একটা ইস্যু বানাবেন শেখ হাসিনার বিষয়টি, যতই বৈঠক হোক, যতই কিছু, একটা ফাঁকে বলবেন শেখ হাসিনাকে কবে ফেরত দেবেন, এরকমই হয়তো আলোচনা চলবে। এবং বাকি কাজগুলো যথারীতি ধারাবাহিকভাবে ভারতের সঙ্গে কূটনীতিতে যা যা করা দরকার, বাংলাদেশের নির্বাচিত সরকার হয়তো সেটি অব্যাহত রাখবে। আমাদের হাতে সময় খুব বেশি আমরা পাচ্ছি না। এইসব বিষয় নিয়ে, অর্থাৎ শেখ হাসিনার বিষয়গুলো নিয়ে ভারতের সঙ্গে নিঃসন্দেহে কূটনৈতিক আরো কিছু কথা চালাচালি, চিঠিপত্র চালাচালি হবে, এবং ভারত নিশ্চয় অফিসিয়াল চিঠির একটা উত্তরও হয়তো দেবে। দেখা যাক, আমরা তখন সেইগুলো আলোচনা করার সুযোগ পাবো। আমি একটা সেন্টেন্স অ্যাড করব। আপনার নিউজ আমার সামনে, তো আপনার টিভি চ্যানেল খোলা, জি, স্ক্রলে দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি ওই 28 দফাকে অনুমোদন করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, একেবারে উল্লেখযোগ্য একটা আপডেট। এবং নেটো ওই 28 দফার মধ্যে বলছে নেটো সম্মত হয়েছে, অর্থাৎ নেটো যে সেখানে সৈন্য পাঠাবে না, তাদের জেটের স্টেশনটা পোল্যান্ডে করবে, এরকম নানা ধরনের আপডেটগুলো আসতে আছে। এবং মনে হচ্ছে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে, যেটি হয়তো আমরা সবাই চাই যে ইউক্রেন যুদ্ধটা বন্ধ হোক, যে কোনোভাবেই হোক বন্ধ হোক। এবং বন্ধ না হওয়ার বিকল্প ইউক্রেনবাসীর সামনে অন্য কিছু নেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।